বিএনপি জামাতের মদদেই ২১শে আগস্টের গ্রেনেড হামলা, বললেন প্রধানমন্ত্রী। নিহতদের প্রতি শ্রদ্ধা। করোনায় কমছে সংক্রমণ ও মৃত্যুর হার। ঢাকায় পৌঁছেছে জাপানের দেয়া ৭,৮১,০০০ টিকা। মেয়রকে আসামি করায় আবারও উত্তপ্ত বরিশাল। পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতিতে শহর জুড়ে আবর্জনার স্তূপ। পদ্মা, যমুনা সহ ৪ নদীর পানি বিপদসীমার উপরে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পানিবন্দী হাজারো মানুষ। ঝুঁকিতে থাকা নাগরিকদের সরিয়ে নিতে চায় ন্যাটো। তালেবানদের স্বীকৃতি দিচ্ছে রাশিয়া, যুক্তরাজ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকারের মদদ না থাকলে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মতো নৃশংসতা সম্ভব হতো না। নৃশংস ওই হত্যাকাণ্ডের স্মরণ সভায় তিনি জানান, গ্রেনেড হামলার সময় জাতির পিতার খুনি ফারুক ও রশিদ ঢাকায় ছিল। আলামত মুছে ফেলা, পুলিশ প্রশাসন এমনকি চিকিৎসকদের অসহযোগিতাও নজিরবিহীন ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ২০০৪ সালের ২১ আগস্ট, অন্ধকার এক সময়। বিএনপি জামাত জোটের আমলে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা। মানব ঢাল তৈরি করে প্রিয় নেত্রীকে রক্ষা করেন নেতাকর্মীরা। গাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলি। চারদিকে রক্ত, আহতদের আর্তচিৎকার। নৃশংস ওই হামলায় নিহত হন আইভি রহমান সহ ২৪ জন। ভয়াবহ ওই গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের স্মরণ সভা। গণভবন থেকে আলোচনা যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৃশংস গ্রেনেড হামলার দুঃসহ স্মৃতি তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, আগস্ট আসেই শোক আর কষ্টের বার্তা নিয়ে। বিএনপি জামাত জোটের মদদে ২১ আগস্ট গ্রেনেড হামলায় পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এই আহত অবস্থায় মানুষ যখন পড়ে ছটফট করছে, তখন কিন্তু কোনো পুলিশ কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। উল্টো পুলিশ এসে লাঠিচার্জ শুরু করলো। যারা আক্রমণকারী, এদেরকে রক্ষা করা, এদেরকে রেস্কিউ করার জন্যই এই টিয়ার গ্যাস মারা এবং এই লাঠি মারা। একটা সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। অভিযোগ করেন, হামলার আলামত মুছে ফেলে দায় চাপানো হয়েছিল আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার ওপর। তদন্ত কমিটি করা হলো এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট এসে আবিষ্কার করলো যে পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে এই ঘটনা ঘটিয়েছে। তো পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে দিনে দুপুরে এইভাবে এতগুলি গ্রেনেড যদি শহরের ভিতরে মেরে যেতে পারে, তাহলে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থারা কি করছিল? ক্ষমতা গ্রহণের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্যের উদ্ধৃতিতে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার ইঙ্গিত ছিল বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। খালেদা জিয়া কিন্তু বক্তৃতা দিয়েছে, আমার নাম ধরেই বলেছে যে প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন আমি হতে পারবো না। এর আগে কোটালীপাড়া বোমা যখন পোতে, তার আগে বলেছিল ১০০ বছর আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না। মৃত্যু ভয় উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নেই কাজ করে যাওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে গ্রেনেড হামলা মামলার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল। সকাল ৯টার পরপরই প্রথমেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। গ্রেনেড হামলার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান নেতারা। সমস্ত জাতি অপেক্ষা করছে 21 আগস্টের বিচারের রায়টা জানার জন্য। এই রায়টি দ্রুত কার্যকর করে তাদের শাস্তির বিধানটি করলে যারা স্বজনহারা হয়েছে তারা তাদের আত্মার শান্তি পাবে। তারেক জিয়া সহ সকলকে দেশে এনে তাদের রায় কার্যকরী করার জন্য আমাদের আজকের এই দাবি। শ্রদ্ধা নিবেদন করে শেখ রাসেল, জাতীয় শিশু কিশোর পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনের দাবি জানান তারা। সচক্ষে দেখেছি এই 23 বঙ্গবন্ধু সেদিন রক্তের বন্যা বেশি গিয়েছিল, অনেক ক্লাস পড়েছিল। এই দিনটিতে সকল ষড়যন্ত্রকারীদের বিচারের আওতাধীন এনে তাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। হামলার সাথে জড়িতদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করারও দাবি জানান নেতাকর্মীরা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় মারা গেছে 120 জন, শনাক্ত ৩,৯৯১। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 16.71%, সুস্থতার হার 93%-এর বেশি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে 24 ঘন্টায় 724টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 23,882, শনাক্ত হয়েছে 3,991। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 14,57,194। মারা গেছে 120 জন, মোট মৃত্যু 25,143। নতুন 7,666 জন সহ সুস্থ হয়েছে 13,55,421। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 16.71%, সুস্থতার হার 93%-এর বেশি, মৃত্যুহার 1.73%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে মারা গেছে 40 জন, চট্টগ্রাম বিভাগে 27, খুলনা বিভাগে 15 ও সিলেট বিভাগে 13 জন। 61 থেকে 70 বছরের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি, এ পর্যন্ত মারা গেছে 7,847 জন। 51 থেকে 60 বছরের মধ্যে মারা গেছে 5,918 জন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে দেশে এসেছে আরও 7,81,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে এই টিকা ঢাকায় পৌঁছায়। এ সময় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জসিমউদ্দিন খান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিমানবন্দর থেকে টিকাগুলো সংরক্ষণের জন্য ইপিআই কোল্ড স্টোরেজে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে 14 সহ বিভিন্ন জেলায় করোনা এবং উপসর্গে মারা গেছে 88 জন। রাজশাহী সহ 3 জেলায় বেড়েছে সংক্রমণের হার, সুস্থ হচ্ছেন অনেকে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে 14 জনের মৃত্যু হয়েছে। নতুন 69 জন সহ শনাক্তের হার বেড়ে 15.40%, সুস্থ হয়েছে 34 জন। সিলেট বিভাগে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 12 জনের, নতুন আক্রান্ত 200 জন, শনাক্তের হার 19.38%। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে করোনায় 5 ও 4 জনের করোনা উপসর্গ ছিল, শনাক্তের হার 19.08%। বগুড়ায় করোনা উপসর্গে মারা গেছে 8 জন, নতুন শনাক্ত 50, আক্রান্তের হার 24.15%। রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে, আগের দিনের চেয়ে শনাক্তের হার বেড়েছে 3.66%। বরিশাল বিভাগে একদিনে করোনা উপসর্গে মারা গেছে 6 জন, নতুন 97 জন সহ শনাক্তের হার 25.26%। গাজীপুরে করোনায় 6 জনের মৃত্যু, নতুন 106 জন সহ সংক্রমণের হার 28.96%।
চট্টগ্রামে মারা গেছে 4 জন, নতুন আক্রান্ত হয়েছে 332 জন। খুলনায় 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। ফরিদপুরে করোনা উপসর্গে 4 জনের মৃত্যু। কুমিল্লায় মারা গেছে 3 জন, সুস্থ হয়েছেন 521 জন। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে 2 জন মারা গেছে। ঠাকুরগাঁয়ে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার 22.58%। টাঙ্গাইল ও নাটোরে মারা গেছে 1 জন করে। ঝিনাইদহে বেড়েছে করোনা সংক্রমণের হার। শনাক্তের হার বেড়ে 26.98%। শুক্রবার ছিল 18.29%। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহকে হুকুমের আসামি করার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল। মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের পাশাপাশি বিসিসি কর্মচারীরা নগর পরিচ্ছন্নতা থেকে বিরত থাকায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বরিশাল। অন্যদিকে মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সকালে বিসিসি মেয়রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করে বরিশাল সিটি কর্পোরেশন। এ সময় মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো কাজ করবেন না বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া প্রেস ব্রিফিংয়ে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে পৌর মেয়রদের ও উপজেলা পরিষদের পক্ষ থেকে। মামলা করা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে, কাকে দেশে কাকে না বলতে পারি না, কাকে অ্যারেস্ট করবে, পুলিশ পালিয়ে অ্যারেস্ট করবে। ঠিক আছে, এটা নামে কারে গ্রেফতার করে কি করে আতঙ্ক তোর কারণে তারা কাজে নামতে আসে না। অফিসের একজন কর্মকর্তা বা কর্মচারী যদি কাজে যায়, সেই জায়গায় যদি পুলিশ হ্যারাস করে, তাহলে কিভাবে বরিশাল শহরের কাজ হবে? অন্যদিকে 4 দিন ধরে সিটি কর্মীরা কাজ না করায় ময়লার শহরে পরিণত হয়েছে বরিশাল। নগরীর সদর রোড, কাঠপট্টি, লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ এলাকার ডাস্টবিন সহ মূল সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। দুর্গন্ধে অস্বস্তিকর পরিবেশে দিন কাটাচ্ছে নগরবাসী। গন্ধে এখানে বসে দোকানদারি করতে পারতেছি না। আমাদের দোকানে কোনো কাস্টমার ঢোকে না। প্রায় 40 ফুটেরও বেশি জায়গায় ময়লা আবর্জনা ফেলানো হয়েছে। বরিশাল ইউএনওর বাসভবনে হামলার 2 মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 21 জনকে। ঢাকা থেকে আটক করা হয়েছে মামলার 2 নম্বর আসামি কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে। এদিকে হুকুমের আসামি মেয়রকে আটকের বিষয়ে পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অহেতুক কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি। এই বিষয়টা তদন্তের পর্যায়ক্রমে বোঝা যাবে যে আমরা কি করব। 24 ঘন্টায় 5 জন সহ সর্বমোট 21 জন গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে প্রত্যেকে এফআইআর-ভুক্ত আসামি, 2টা মামলার কোনো না কোনো মামলা। দুর্ভোগের কথা চিন্তা করে ময়লা দ্রুত অপসারণের পাশাপাশি নিরীহ কাউকে হয়রানি না করার দাবি নগরবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। পদ্মা, যমুনা সহ 4 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি কিছুটা কমায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাজশাহীতে পদ্মার পানি কমলেও বেড়েছে কুষ্টিয়া ও রাজবাড়ীতে। তীব্র হচ্ছে নদী ভাঙন, তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট ও নিম্নাঞ্চল, পানিবন্দী কয়েক হাজার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী পয়েন্টে কমেছে পদ্মা নদীর পানি। তবে সদর, বাঘা ও গোদাগাড়ী উপজেলার পদ্মাপাড়ে 5,500 পরিবার পানিবন্দী রয়েছে। মহানগরীর পঞ্চবটি, রানীনগর, শিমুলতলা সহ নিচু এলাকা পানিতে তলিয়ে রয়েছে। বেশ কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2 ইউনিয়নের 37 গ্রামের 50,000 মানুষ রয়েছে দুর্ভোগে। ধান, পাট ও মরিচ ক্ষেত সহ কয়েক হাজার হেক্টর জমির ফসল জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের 4টা ইউনিয়ন তো চরাঞ্চল, প্রত্যেক বাড়ি এরা বন্যা কবলিত হয়। ইতিমধ্যে সরকার আমাদের 10 মেট্রিক টন চাল বরাদ্দ করেছে, নগদ 3 লাখ টাকা। রাজবাড়ীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 4 উপজেলার নিচু এলাকায় 30 গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী। তীব্র স্রোতে ভাঙন, আতঙ্ক দেখা দিয়েছে বাসিন্দাদের। লালমনিরহাটের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 9টায় হাতীবান্ধার জোয়ানি ব্যারেজ পয়েন্টের তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গোডাউনে রাসায়নিক পদার্থ থাকায় দ্রুত ছড়ায় বনানীর আগুন, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা।
তৃতীয় দফা রিমান্ড শেষে আবারও কারাগারে চিত্রনায়িকা পরিমণি। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের চলতি মেয়াদেই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনায় তিনি একথা বলেন। সে সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর পরিবার আর আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই গ্রেনেড হামলা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ভয়াবহ গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। শহীদ স্প্রিন্টার নিয়ে আজ অসহনীয় মানবতার জীবনযাপন করছে। আলোচনায় অংশ নিয়ে সেদিনের নির্মমতার কথা তুলে ধরেন সেই ঘটনায় আহত আওয়ামী লীগ নেতারা। বেগম খালেদা জিয়া পার্লামেন্টে বললেন ওনাকে মারবে কে, উনি নিজে ভ্যানিটি ব্যাগে করে পটকা নিয়ে এই নাটক করেছেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ঘৃণ্যতম হামলা চালানো হয়। জিয়ার ছেলে তারেক জিয়া পাকিস্তানের এজেন্ট ভবনে বসে আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য একটি নয়, দুইটি নয়, 11টি গ্রেনেড নিক্ষেপ করেছিল। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির প্রতিহিংসার রাজনীতির অংশ 21 আগস্ট গ্রেনেড হামলা। বর্তমান সরকারের চলতি মেয়াদেই বিচারের রায় কার্যকর করা হবে বলে জানান ওবায়দুল কাদের। বিচার প্রক্রিয়া শেষে শেখ হাসিনা সরকারের মেয়াদেই 75-এর খুনিদের মতো 21 আগস্টের খুনিদেরও বিচারের রায় কার্যকর করা হবে। এরকম বর্বরচিত ঘটনা যেন আর না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ থেকে যেন চিরতরে হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, অগ্নিবোমার রাজনীতি চিরতরে নির্বাসিত হয়, দেশে যেন সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়, এই প্রত্যাশার। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 2002 সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে ডিবি। ডিএমপিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, আরিফুর রহমান রঞ্জু প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার অন্যতম আসামি। শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। বলেন, 2002 সালের 30 আগস্ট সাতক্ষীরা জেলায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ঢাকায় ফেরার পথে কলারোয়ায় রঞ্জুর নেতৃত্বে শেখ হাসিনার গাড়িবহরে হামলা করা হয়। সে 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সে পলাতক ছিল এবং আমরা এখন তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে এখন আদালতে সোপর্দ করব এবং পরবর্তী কার্যক্রম সাতক্ষীরা যে মামলায় যে আসামি সেটার ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 5 ঘন্টার চেষ্টায় বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার 6তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের সাথে যোগ দেয় বিমান বাহিনীর আরও 2টি ইউনিট। ক্রেস্ট তৈরির গোডাউনে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানায়, বিল্ডিং কোড অনুযায়ী ভবনটি নির্মাণ করা হয়নি, নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থাও। এদিকে ঢাকা উত্তর সিটি মেয়র বলেছেন, বিল্ডিং কোড না মানলে ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না। মানিক শিকদারের রিপোর্ট। সকাল 9টায় রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ক্রেস্ট প্রস্তুতকারক কারখানা এমিকনের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত। 3 তলা থেকে যখন ধোঁয়া বাইর হয়, সাথে সাথে আমি 999-এ ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ওনারা আমার ফোনটা রিসিভ করছে। যারা উপরে ছিল তারা কেউ কিছু টের পায় না, আমরা নিচে থেকে শুনে ফায়ার ব্রিগেড ফোন করার সাথে সাথে ফায়ার ব্রিগেড আসে। 6তলা ভবনে রয়েছে টেলিভিশন চ্যানেল, ক্রেস্ট তৈরির কারখানা, ফার্নিচারের শোরুম সহ বেশ কিছু প্রতিষ্ঠানের কার্যালয়। আমাদের ফার্নিচার আছে, এখানে আপনার কিছু কেমিক্যালও আছে। এখানে বিভিন্ন ধরনের ক্রেস্টের যত রকমের আইটেম আছে সব ধরনের ক্রেস্ট স্টোরের মধ্যে। ফায়ার সার্ভিস দীর্ঘ 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কেমিক্যাল ও দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ফায়ার সার্ভিস বলছে, ভবনটি নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড, নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এই ভবনটি অতি পুরাতন, আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী
কোনো বন্দোবস্ত আমরা এখন পর্যন্ত দেখতে পাই। ভবনের নিজস্ব ফায়ার ফাইটিং ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তরের মেয়র বলেন, ভবনটি বেশ পুরনো, তবে ঝুঁকিপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হবে। আমাদের হচ্ছে পুরনো বিল্ডিং, এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড হয়েছে 2006 সালে। এই বিল্ডিং কিন্তু হয়েছে তার আগে আমাদেরকে উদ্ধার, তারপরে আমাদেরকে যেতে হবে যে কিসের থেকে আগুন লাগলো, শর্ট সার্কিট না অন্য কোনো কারণ আছে, এটি দেখার পরেই তারপরে আমরা পরবর্তী পর্যায়ে যাব। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভবনের ভিতর কেউ আটকে আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেই যে রক্তের প্রয়োজন হবে ধারণাটি ভুল। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত 95% রোগীর ক্ষেত্রেই রক্তের প্রয়োজন হয় না। তবে প্লাটিলেট কমে যদি রক্তক্ষরণ হয়, তা পূরণের জন্য রক্তের প্রয়োজন পড়ে। মহামারীকালে যে কেউই রক্ত দিতে পারবেন, তবে যারা করোনা ভ্যাকসিন নিচ্ছেন 28 দিন পর তাদের রক্ত দিতে বাধা নেই। মাহমুদ হাসানের রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুতে মৃত্যুও হচ্ছে। হাসপাতালগুলোতে সাধারণ ডেঙ্গু রোগী এবং আশঙ্কাজনক রোগী ভর্তি হচ্ছেন। আশঙ্কাজনক অবস্থায় আসা রোগীদের রক্তের প্রয়োজন হয়। রক্তের 3টি উপাদানের মধ্যে অনুচক্রিকা বা হোয়াইট সেল দেয়া হয় রোগীকে। ডেঙ্গু হলেই রক্ত লাগবে, রক্তের সাদা যেটা প্লাটিলেট, অনুচক্রিকা এটা লাগবে, আসল কথা ঠিক না। প্লাটিলেট 10,000-এর নিচে নেমে গেছে এবং ব্লিডিং শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা অনুচক্রিকা বা প্লাটিলেট কনসেন্ট্রেট দেব। রক্ত সংগ্রহে ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি। বছর কয়েক আগেও যেখানে 4 থেকে 6 জন রক্তদাতার কাছ থেকে 1 ব্যাগ প্লাটিলেট পাওয়া যেত, এখন সেখানে একজন দাতার কাছ থেকেই মাত্র 60 থেকে 70 মিনিটে তা পাওয়া যাচ্ছে। প্রোগ্রামিং যেভাবে নির্দেশনা দেওয়া আছে ওইভাবে নির্দেশনা দিলে পরে একটা নির্দিষ্ট পরিমাণ ব্লাড টানে, মেশিনে টানার পরে ওইটা সেন্ট্রিফিউজ করে ওইটার থেকে যেটুকু প্লাটিলেট পাওয়া যায় ওইটা ব্যাগে রিটার্ন করে, আর বাকি রেড সেল আর প্লাজমা ওটা আবার শরীরে ওনার ব্যাক করে। করোনা মহামারীর মধ্যেও জীবন বাঁচাতে রক্ত দেয়াকে উৎসাহিত করছেন চিকিৎসকরা। তারা বলছেন, উন্নত বিশ্বে রক্তদাতার সংখ্যা শতভাগ হলেও দেশে সেই সংখ্যা মাত্র 31%। WHO গাইডলাইন, ওয়ার্ল্ড ব্যাংকের গাইডলাইন আছে, আমাদের ন্যাশনাল পলিসি আছে, সেক্ষেত্রে বলা হয়েছে যে রক্তর প্রয়োজন হলে তো রক্ত আমাদের দিতেই হবে, রক্ত নিরুৎসাহিত করার সুযোগই নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টা খোলা রাখা হয়েছে রক্ত পরীক্ষা, সংগ্রহ এবং দেওয়ার জন্য। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক আন্দোলনের জন্যই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিয়মিত সচেতনতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর অন্য এলাকার চেয়ে ডিএনসিসিতে ডেঙ্গুর সংখ্যা তুলনামূলক অনেক কম। রোগীর সংখ্যা কম হলেও এটিকে শূন্যে বা সহনীয় মাত্রায় নামিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান। খালি প্লটগুলো যেন মশার উৎপত্তিস্থলে পরিণত না হয়, সেজন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মেয়র। খালি জমি যাদের আছে তাদের কাছে আমরা চিঠি পাঠিয়ে দিব যে আপনার খালি জমি, এতে যে জলাশয় থাকুক না কেন বা ডোবা থাকুক না কেন, আপনার দায়িত্ব এটা পরিষ্কার করার জন্য। যতদিন পর্যন্ত এই এডিস মশার থেকে ডেঙ্গির রোগ হাসপাতালে ভর্তি হবে, ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। চিত্রনায়িকা পরিমণিকে মাদক মামলায় 1 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাদকদ্রব্য আইনে 3য় দফায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। তবে পরিমণির আইনজীবীরা অভিযোগ করেন, শারীরিকভাবে অসুস্থ হওয়ার পাশাপাশি মানসিক চাপেও ভুগছেন তিনি। পরবর্তীতে পরিমণির সাথে কথা বলে জামিন আবেদন করার কথা জানান তারা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, রিমান্ড শেষে বিধি না থাকায় আইনজীবীদের সাথে কথা বলার সুযোগ নেই। যেহেতু মামলার তদন্তাধীন আছে, এখন তার সঙ্গে কথা বলার কোনো স্কোপ নাই, কারণ অতীতেও আমরা দেখেছি এই ধরনের কোনো আসামি কাঠ করায় তার সঙ্গে কথা আলাপ আলোচনা করা
এই তদন্ত পর্যায়ে এটা হয় না। যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছে তাই সেই কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। জামিন চাওয়া না চাওয়া আমরা কোন সিস্টেমে যাব এই বিষয়টা আপনাদেরকে আমরা পরে আমরা আপনাদেরকে। এবার শোকাবহ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশে শুধু রাজনৈতিক শূন্যতায় সৃষ্টি হয়নি, অর্থনীতিও ঢেকে গিয়েছিল ঘোর অন্ধকারে। দেশে জনগণের সরকার না থাকায় শাসকদের ছত্রছায়ায় রাষ্ট্রীয় সম্পদ চলে যায় মুষ্টিমেয় লোকের হাতে। পথ হারায় বাংলাদেশের অর্থনীতি, অপমৃত্যু ঘটে বঙ্গবন্ধুর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সদ্য স্বাধীন বাংলাদেশ, চারদিকে ধ্বংসযজ্ঞ, রাষ্ট্রীয় তহবিল শূন্য প্রায়। এমন বাস্তবতায় ১৯৭২ সালে দায়িত্ব নিয়ে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে। অবকাঠামো উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয় দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জনসংখ্যার নিয়ন্ত্রণ ও সমবায় অর্থনীতিও বিশেষ গুরুত্ব পায় তাতে। পাট, চা, চিনি, বস্ত্রসহ জাতীয়করণের আওতায় আসে অনেক শিল্প প্রতিষ্ঠান। তিনি জাতির মনে যে ফাইটিং স্পিরিট বা যুদ্ধ করে জয় করবার যে মানসিকতা দিয়ে গিয়েছিলেন, সেটি অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও ব্যবহার করেছেন। আমদানি নির্ভরতা কমিয়ে স্বদেশি উৎপাদন বাড়ানো, বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত কৃষি অবকাঠামো উন্নয়নে তিনি খুব জোর দিয়েছিলেন। বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শনে সুফলও আসে খুব কম সময়ে। কৃষির পাশাপাশি বিকশিত হতে থাকে শিল্প খাত। পাট ও চা হয়ে ওঠে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম। গতি ফিরে বৈদেশিক বাণিজ্যে, আয় বাড়তে থাকে সাধারণ মানুষের। শিল্প খাতটাকে তিনি জাতীয়করণ করেছিলেন, রাষ্ট্রের অধীনে নিয়ে এসেছিলেন। এরকম একটি সময়ে অর্থনীতি কিন্তু সাড়া দিচ্ছিল। ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে মাথাপিছু আয় ছিল $93। মাত্র ৩ বছরে তা বেড়ে দাঁড়ায় $273। কিন্তু ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর পথ হারায় দেশের অর্থনীতি। ৭৭-এ মাথাপিছু আয় কমে $১২৮ নেমে আসে। বঙ্গবন্ধু যেখানে মাথাপিছু আয় রেখে গিয়েছিলেন সেখানে পৌঁছতে ১৩ বছর সময় লেগেছিল। ১৯৮৮ সালে এসে $২৭০ হয়েছিল মাথাপিছু আয়। সমবায় ভিত্তিক অর্থনীতির যে যাত্রা বঙ্গবন্ধুর হাত ধরে শুরু হয়েছিল ৭৫-এর পর, তাও প্রায় বন্ধ হয়ে যায়। জনগণের মালিকানাধীন রাষ্ট্রীয় শিল্প কারখানায় গুটি কয়েক মানুষ প্রাধান্য পায়। আর এতে বঙ্গবন্ধুর কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নের চূড়ান্ত অপমৃত্যু ঘটে। জনকল্যাণ ধর্মী যে অর্থনীতি তিনি চালু করতে চেয়েছিলেন সেটা আর থাকলো না। একটা মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ জড়ো হতে শুরু করলো। তবে দীর্ঘ সময় পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও পথ খুঁজে পেয়েছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশ এখন শীর্ষ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর একটি। মাথাপিছু আয়ও দক্ষিণ এশিয়ায় উপরের দিকে। বিশ্লেষকরা বলছেন এখন কেবলই এগিয়ে যাওয়ার সময়। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে আন্দোলনের স্মৃতি বিজড়িত সিআরবি, শহীদ মুক্তিযোদ্ধাদের কবরের কাছে হাসপাতাল নির্মাণের প্রতিবাদ। দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রবাসী ৫ চিকিৎসকের সহায়তায় পাঠানো ৩১২টি ভেন্টিলেটর দেশে পৌঁছেছে। ভোররাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ভেন্টিলেটর গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ABM আবদুল্লাহ। আমেরিকা প্রবাসী চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ সাদেক, মাসুদুল হাসান, চৌধুরী H আহসান, চৌধুরী মাহমুদুস শাওন বাপ্পি এবং কানাডা প্রবাসী চিকিৎসক আরিফুর রহমান এসব ভেন্টিলেটর সংগ্রহ করেছেন। উন্নত চিকিৎসার জন্য প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে আজ রাজশাহী থেকে ঢাকায় আনা হয়।
পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার নজরুল ইসলামের অধীনে চিকিৎসা নেবেন তিনি। এর আগে সকাল 10:30টার দিকে রাজশাহী বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সে সময় রাজশাহী বিমানবন্দরে সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও হার্ট, ডায়াবেটিস ও হাইপোনেট্রিমিয়া সমস্যায় ভুগছেন তিনি। হাসান আজিজুল হক 1973 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। 1930 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের সিআরবি এলাকায় রেল কর্মীদের বেতনের টাকা লুট হয়। সেই টাকা দিয়ে অস্ত্র কিনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে 3 দিন চট্টগ্রাম স্বাধীন রাখা হয় সূর্য সেনের নেতৃত্বে। আর 1971 সালের মার্চে সিআরবি এলাকার একটি ঘরে চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন তৎকালীন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মুক্তিযুদ্ধ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত জায়গা সিআরবি এবং পাশের আমবাগান ইউরোপিয়ান ক্লাব। 1930 সালে ব্রিটিশদের বিরুদ্ধে এখানে যুব বিদ্রোহ হয় সূর্য সেনের নেতৃত্বে। প্রীতিলতা সেই আন্দোলনে অংশ নেন, পরে ধরা পড়ার আশঙ্কায় আত্মাহুতি দেন। জায়গাটি পরিদর্শনে 2018 সালের জানুয়ারিতে এসেছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জি। দেশে যেগুলা আন্দোলনের সময় বিভিন্ন ভূমিকা রেখেছেন তাদের ব্যাপারে আমরা চাই যে আমাদের প্রজন্ম, আগামী প্রজন্ম যেমন স্বাধীনতার ইতিহাসটা জানে। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে হানাদার বাহিনীর হাতে এখানে শহীদ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম জিএস আব্দুর রব। মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন নষ্ট না করতে সরকারের হস্তক্ষেপ চান নাগরিক সমাজের প্রতিনিধিরা। এদের যে স্মৃতিচিহ্ন রয়েছে এখানে এই শহীদদের, একে কলুষিত করতে কোনো মতেই দেওয়া হবে না। মুক্তিযুদ্ধ শুরু করা নিয়ে 1971 সালের 22 মার্চ সিআরবি এলাকায় বৈঠক করেছিলেন তৎকালীন মেজর রফিকুল ইসলাম। 25 মার্চ রাতে ঢাকায় ক্র্যাকডাউন হলে তিনি সেখান থেকে কয়েকদিন মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। মেজর রফিক সাহেব থাকতেন সারসন রোডের নিচের একটি ঘরে। ঢাকায় ক্র্যাকডাউন হয়ে গেছে, তিনিই তো গিয়ে প্রথমে সিআরবির পাহাড়ের ওই জায়গায় তিনি পজিশন নিয়েছিলেন। সিআরবি এলাকায় রয়েছে শহীদ রব সহ অন্তত 10 জন মুক্তিযোদ্ধার কবর। সেই কবরের কাছেই চলছে হাসপাতাল নির্মাণের তোড়জোড়। যে স্থানে হাসপাতাল হতে যাচ্ছে সেই স্থানটিতে 10 জন শহীদের কবর রয়েছে। কাজে এই কবর ভেঙে তাদের এখানে হাসপাতাল করতে হবে, যেটা বর্তমান আইন বিরোধী। সূর্য সেন, প্রীতিলতা আর 71-এর বীর মুক্তিযোদ্ধাদেরও স্মৃতিবাহী সিআরবি সংরক্ষণ করতে রাষ্ট্রের প্রতি আকুল আহ্বান বীর চট্টলার নাগরিক সমাজের। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলিতে 1 সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিতে 100 টাকা। আগে 160 টাকা থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হলেও আমদানির পর বিক্রি হচ্ছে শুধু 60 থেকে 70 টাকায়। কাঁচামরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে। ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও বন্যায় উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ কমতে থাকে। এতে দাম বেড়ে কেজি প্রতি 150 টাকারও বেশি হয়ে যায়। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি জামাতের মদদেই 21 আগস্টের গ্রেনেড হামলা, বললেন প্রধানমন্ত্রী, নিহতদের প্রতি শ্রদ্ধা। করোনায় কমছে সংক্রমণ ও মৃত্যুর হার, ঢাকায় পৌঁছেছে জাপানের দেয়া 7,81,000 টিকা। মেয়রকে আসামি করায় আবারও উত্তপ্ত বরিশাল, পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতিতে শহর জুড়ে আবর্জনার স্তূপ। পদ্মা, যমুনা সহ 4 নদীর পানি বিপদসীমার উপরে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল, পানিবন্দী হাজারো মানুষ। ঝুঁকিতে থাকা নাগরিকদের সরিয়ে নিতে চায় ন্যাটো, তালেবানদের স্বীকৃতি দিচ্ছে রাশিয়া, যুক্তরাজ্য।
একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।